সুপ্রিয় দর্শক, আসাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা এবং নেতাকর্মীদের উপর হামলা, ওভারঅল রাজনৈতিক বর্তমান পরিস্থিতি, আওয়ামী লীগ কোন পর্যায়ে রয়েছে, বিএনপির অবস্থান কি, এনসিপির রাজনীতির ভবিষ্যৎ কি, সব মিলিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই। আপনি ব্যস্ত সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং আপনি অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পরে আমাদের দর্শকদের সামনে এসেছেন। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আচ্ছা, একটু শুরুতেই গোপালগঞ্জের যে এখানে যে ঘটনাটা তৈরি হয়েছে, এনসিপির সমাবেশে প্রথমে স্থানীয় বলেন, আওয়ামী লীগ বলেন, হামলা চালিয়েছে এবং বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। পরিবার এখন পর্যন্ত পরিবারের কেউই বলেনি যে তারা রাজনীতি করে। আইন শৃঙ্খলা বাহিনীও এটা নিশ্চিত নিশ্চিত করে কিছু বলেনি তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ধরেন অনেকেই অভিযোগ করছে এরা আওয়ামী লীগ, ধরে নিলাম এখানে আওয়ামী লীগে হামলা চালিয়েছে, তারা মুজিবের ভক্ত, আওয়ামী লীগের ভক্ত। এই হলেই কি তাদেরকে হত্যা করা যাবে বা এইভাবে গুলি চালানো যাবে? গোপালগঞ্জের মানুষ, এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা বলছেন যে গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবেন। গোপালগঞ্জের মানুষ মুজিববাদী এবং মুজিব ভক্ত হইলে অসুবিধা কোথায়? তাদেরকে কেন তাদের রাজনৈতিক মতাদর্শটা পাল্টাইতে হবে? না, পাল্টাতে হবে এটা তো কোনো বাধ্যবাধকতা নাই। কারণ একজন লোক বঙ্গবন্ধুকে ভালোবাসতেই পারে। কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধু আদর্শকে ভালোবাসে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। এখানে তো আর পাল্টানোর জন্য কেউ চাপ দিতে পারবে না, এটা তো নিয়ম নাই। যদি কেউ আওয়ামী লীগের রাজনীতি ধরে, এখন এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, রাজনীতি করা যাবে না, বাট আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড করলো না, বসে বসে আওয়ামী লীগের আদর্শ নিয়ে এসে চিন্তা ভাবনা করতেছে, এটা করতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আর যদি কেউ আওয়ামী লীগ করতে চায়, এটা তার ব্যাপার, তার চয়েস আপনার হাতে দিতে পারে না। কারণ পৃথিবীর যে কোনো দেশেই সাংবিধানিক অধিকার মানুষের, যে মানুষের রাজনীতি করার, সংগঠন করার অধিকার আছে, আমাদের সংবিধানেও আছে। কাজে এটা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। শুনেন, মূল ব্যাপারটা হলো কি, 5 জন মারা গেছে, 4 জনের জায়গায় আজকে শুনলাম 5 জন মারা গেছে। এই যে 5 জন লোক মারা গেছে, এই 5টা মানুষ মারা গেছে, 5 জন নাগরিক মারা গেছে এই দেশের। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে ওখানে এনসিপি মিটিং করতে পারার পর তাদেরকে ধাওয়া করা হলো, মিটিং স্থল ভাঙচুর করা হলো, তারা ওখান থেকে পালিয়ে আসলেন। এবং এই ঘটনাগুলি কি যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও সিরিয়াসনেস আমি দেখছি না ওই 4 জন নাগরিকের জীবন নিয়ে। ওই 4 জন, আপনি বলছেন ওরা আওয়ামী লীগ করে কি করে না, সে প্রশ্ন ইমেটেরিয়াল কেন? তারা যদি আওয়ামী লীগও করত, তাও তো তাকে আপনি গুলি করে মারতে পারেন না, কিন্তু গুলি করে মারছেন। এবং যতগুলি লোক আহত হয়েছে, যতগুলি লোক নিহত হয়েছে, এই গুলিগুলি তো ভাই কোন রকম এটা সরকারি গুলি, এই জনগণের অর্থে এই গুলিগুলি কিনা হয়েছে। যারা গুলিগুলি চালিয়েছেন তারা এই জনগণেরই বেতনভুক্ত চাকরিজীবী। তো এই ঘটনাটা আমরা কিন্তু 2024-এর জুলাইয়ে দেখেছি, আবার 2025-এর জুলাইয়ে দেখলাম। 2024 জুলাই যারা মারা গেছেন তাদের জীবনের মূল্য আছে, আর 25 জুলাই যারা মারা গেছেন তাদের জীবনের মূল্য নাই? অবশ্যই মূল্য আছে। দেখেন, 2024-এর জুলাই একটা শিশু মারা গেছে, সে বাড়ির ছাদে খেলাধুলা করছিল, ওখানে সে মারা গেছে। সে কি আন্দোলন বুঝে? আন্দোলন বুঝে না। এই ঘটনাকে আমরা নির্মমতা বলেছি, নৃশংসতা বলেছি। কে গুলি করেছে? পুলিশ গুলি করেছে, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের দায়িত্ব ছিল তারা কেউ গুলি করেছে। কার আদেশে গুলি করেছে? হাসিনার আদেশে গুলি করেছে, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী আদেশে করেছে গুলি, অথবা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার আদেশে গুলি করেছে। তো সেই হত্যার জন্য যদি শেখ হাসিনাকে আসামি করা হতে পারে, হুকুমের আসামি, আমি তো মনে করি যে গোপালগঞ্জের এই হত্যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে আসামি করা উচিত। সেই তো অর্ডার দিয়েছে, সেই তো এগুলো করতে বলেছে। আমি দেখেছি স্পষ্ট, আমি কোনো ভিডিও দেখলাম, সেই ভিডিওগুলোতে দেখা গেলো যে গুলি করছে, যাদেরকে গুলি করছে তারা সামনে কেউ নাই, সামনে কাউকে দেখাও যাচ্ছে না, তারা দৌড়ে পালাচ্ছে। পেছন থেকে গুলি করতে হবে কেন? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো না আমাদের দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয় না।
আমি তাদের সঙ্গে কোনো বাহাসে লিপ্ত হচ্ছি না, কিন্তু আমি বলছি যে আমার মতো মানুষ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের মনে কিছু প্রশ্ন জেগেছে। এই প্রশ্নগুলি আমার মনে যেগুলি জেগেছে এগুলো আমি আপনার কাছে উচ্চারণ করলাম। এই দেশের অনেক মানুষ এই ধরনের প্রশ্ন বুকে নিয়ে বসে আছে, এবং এই ধরনের প্রশ্নের মাত্রা যখন বাড়তে থাকবে তখন এটা একটা বিস্ফোরণ ঘটবে। এবং আমি এটাও বলি, আমরা তো অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আমার মনে হয় না এর আগে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যেভাবে জনরোষ ফুসে উঠছে, যেভাবে গোলাগুলি হচ্ছে, ওনার দলের লোকজনের মিটিং করা না করা নিয়ে, আমি কিন্তু এনসিপিকে ডক্টর ইউনূসের দলই মনে করি। এই দলের লোকদেরকে মিটিং করতে দেওয়া না দেওয়া নিয়ে যেরকম হয়েছে, এরকম ঘটনা আগে আমি কখনো দেখিনি, অন্তত তত্ত্বাবধায়ক সরকার। আমি তত্ত্বাবধায়ক কথাই বলছি। কোনো তত্ত্বাবধায়ক সরকার আমরা এই ধরনের ঘটনা ঘটেনি। ওনারা আসলে কি করতে চাচ্ছেন? ডক্টর ইউনূস সমস্ত ঘটনাকে একটা লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন, এবং উনি নিজে এখন বোঝা যাচ্ছে ওনার নিজের একটা স্বার্থ আছে। এই বৃদ্ধ বয়সে 85 বছর বয়স হয়ে গেছে ওনার, উনি কি অনন্তকাল বাঁচবেন? উনি কিসের লোভে, কি পাওয়ার জন্য এগুলি করছেন? এদেশের মানুষের ঘৃণা অর্জন করে ওনার কি লাভ হচ্ছে? উনি কি কিছু করতে পারবেন? উনি সংস্কার করবেন, কি সংস্কার উনি এই পর্যন্ত করতে পেরেছেন? গত 1 বছরে উনি কি করতে পেরেছেন দেখান তো, কি করতে পেরেছেন? কিছুই করতে পারেননি। মানে ওনার মতো ব্যর্থ লোক এখনো কোনো বুঝতে পারছেন না যে দেশের মানুষ ওনাকে কোথায় আগে শুরুতে কোথায় রেখেছিল, এখন কোথায় নামিয়ে এনেছে। গোপালগঞ্জের ঘটনায় আপনি এরপরে দেখেছেন যে এনসিপির নেতাকর্মীরা সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছিলেন। এখানে তারা আলটিমেটামে পরে একটা সব মানে অনেকেই, আপনি যদি ইনকিলাব মঞ্চের ওই যে শরীফ ওসমান হাদি, তারপরে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলনের তালাত মাহমুদ রাফি, এনসিপির অনেক নেতাই, যে যদি মানে তাদের আলটিমেটাম মতো যদি কাজ না হয় তাহলে তারা হচ্ছে গোপালগঞ্জে যে শেখ মুজিবুর রহমানের যে কবর রয়েছে, যে নিশানা রয়েছে, সেগুলো নিশ্চিহ্ন করে দিবে। আপনার কি মনে হয় এরকম কিছু কি আসলেই ঘটতে পারে? দেখেন, নিশ্চিহ্ন করে দেবে কি দেবে না এটা আমি জানি না, আমি এখন ওদের এরকম কোনো বক্তব্য কোথাও দেখিনি। আপনি বললেন শুনলাম, আমি কেবল একটা কথা বলি। দেখেন, যে ঘটনাটা 16 তারিখে ঘটেছে ওখানে, এবং এই এনসিপি তারা যে মিটিং করতে পারেনি, হইচই হয়েছে, মারামারি হয়েছে, লোকজন মারা গেছে, এই পুরো বিষয়টার পেছনে কিন্তু এরকম বঙ্গবন্ধুর সমাধি নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে, এই ধরনের একটা মানে আপনার গুজব বলি, প্রচারণা বলি, এটার কারণেই হয়েছে। ফরিদপুরে কি অন্য কোনো দল মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না? গত ফেব্রুয়ারি মাসে সেখানে জামাত ইসলাম যে মিটিং করে আসছে গোপালগঞ্জে, কোনো কিছু তো হয়নি। জামাত ইসলাম কি আওয়ামী লীগের শত্রু না? আওয়ামী লীগ কি জামাত ইসলাম ভালোবাসে? বাসে না তো। তো আওয়ামী লীগ তো তখন থেকে আটকায় নাই, এবার আটকালো কেন? এবার এই ঝামেলাগুলো হলো কেন? এই ঝামেলাগুলো হওয়ার পিছনে একমাত্র কারণ যে যাওয়ার আগে নানা ধরনের প্রচারণা ছিল। এনসিপির হোক অথবা এনসিপির অন্যান্য যারা নাকি সমর্থক আছে, তারা বারবার কিন্তু ফেসবুকে এগিয়ে, আমি নিজেও দেখেছি একটা, যে একজন লেখছে বঙ্গবন্ধুকে অশ্লীলভাবে মানে এটাকে বিকৃত করে বঙ্গবল্টু এগুলো বলছে, এবং বলছে তার কবর ভেঙে ফেলা হবে, গুড়িয়ে দেওয়া হবে, এগুলো তারা বলেছে। এবং ওইগুলো যে বলেছে, এই বিষয়টার কারণেই কিন্তু ওখানকার সাধারণ মানুষ এটা করেছে। এখন আপনি সমস্ত কারফিউ জারি করেছেন, সমস্ত সাধারণ মানুষকে ওখান থেকে আপনি কি করবেন? উচ্ছেদ করবেন? গোপালগঞ্জে কি আপনি একটা গাজায় তৈরি করতে চান, গাজায় পরিণত করতে চান? যেভাবে গাজায় যেভাবে চারিদিক দিয়ে আক্রমণ করে ইসরায়েলে করেছে, আপনি ওরকম করতে চাচ্ছেন? গোপালগঞ্জে এই দেশের একটা অংশ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন আপনি এই কাজগুলো করতে যাবেন, দেশের অন্যান্য অংশের মানুষ কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা এখন পুলিশ প্রোটেকশন পাচ্ছেন, আর্মি প্রোটেকশন পাচ্ছেন, আপনাদেরকে সাজোয়া জানে করে ওখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। এরকম আর্মি প্রোটেকশন কিন্তু একসময় ছাত্রলীগও পেত, একসময় আওয়ামী লীগও পেত। তাদের কি পরিণতি হয়েছে এটা একবার ভাবুন, একবার চিন্তা করেন। সাধারণ মানুষের সেন্টিমেন্টের এগেনস্টে যাবেন না। বঙ্গবন্ধুর বাজারকে আপনি ভাঙতে হবে কেন? বঙ্গবন্ধু কি করছে আপনাকে? আর আপনি কে ভাঙার? আপনাকে এখতিয়ার কে দিয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচারী শাসন চালিয়েছিল, হ্যাঁ চালিয়েছিল, শেখ হাসিনা সমালোচনা করেন, আমি তো না করছি না। বঙ্গবন্ধু কি করছে? বঙ্গবন্ধু তো আপনি জন্মের আগে মারা গেছে, তো তাকে নিয়ে আপনারা তো কুরকুরানি কেন? এগুলো ঠিক না, সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ফাইনালি যদি ভেঙেই ফেলে এটার কি প্রভাব পড়বে? আমি মনে করি বাংলাদেশ যদি থাকে, এই দেশে বঙ্গবন্ধুর মাজার তো না, ওনার যে সমাধিস্থল,
এখানে এটা ভাঙা সম্ভব না, কেউ পারবে না। আমি যতটুকু বুঝি এই দেশের মানুষকে যতটুকু বুঝি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট যতটুকু বুঝি, 32 নম্বর এটা পুলিশ প্রোটেকশনে ভাঙা হয়েছে, আর্মি প্রোটেকশনে ভাঙা হয়েছে, এবং ওই সময় একটা হুজুগ ছিল। আর এটার ভাঙা আর ওটা ভাঙা এক জিনিস না। আমি মনে করি না এটা বাংলাদেশে সম্ভব।